জিনিস আমাদেরকে আকর্ষণ করে, আর এই আকর্ষণই আমাদেরকে অনেক সময় বিপদে ফেলে দেয়। আজকের আমাদের গল্প এই নিয়েই। জমিদার অমর সিং সবাইকে সাহায্য করার জন্য এবং সেবামূলক কাজের জন্য প্রসিদ্ধ ছিলেন। আশেপাশের গ্রামের জমিদাররা তার প্রশংসায় ঈর্ষা করত এবং সবসময় চেষ্টা করত কিভাবে তার জমিদারি নষ্ট করা যায়। কিন্তু প্রত্যেকবার জমিদার অমর সিং এর থেকে রক্ষা পেতেন। এমনই এক দিনের কথা, জমিদার অমর সিং তার বাড়ির উঠোনে বসেছিলেন। আরে চাষি ভাই, তুমিও তো কিছু বলো। তুমি তো দেখি পুতুলের মতো চুপচাপই বসে থাকো। আরে তাই জন্যই তো বলছি না। আরে পুতুল আবার কথা বলে নাকি? বলে তো, আর বলবে। সব পুতুলই বলবে, সব পুতুল কথা বলবে। যদি আশেপাশের সমস্ত গ্রামের সব থেকে বড় জমিদার বাবু আদেশ দেন, তাহলে সব পুতুলই কথা বলবে। আপনার কথা বলার মানে জমিদার বাবু বললেই পুতুলটা কথা বলবে? ঠিক আছে, তাহলে ওই পুতুলটাকে কথা বলিয়ে দেখান যে ওই দরজাটার পাশে দাঁড়িয়ে আছে। আপনি একবার আদেশ করে তো দেখুন জমিদার বাবু। এই যে পুতুল, আমি জমিদার অমর সিং তোমাকে আদেশ করছি। কি আদেশ দি? আপনি আমাকে যাই আদেশ করুন জমিদার বাবু। আরে আবার কিভাবে কথা বলছে? কেন বলতে পারবো না জমিদার বাবু? এত বছর ধরে আপনার বাড়িতেই যে আমি পড়ে রয়েছি। খুব ভালো, কিন্তু এখনো আমার ঠিক বিশ্বাস হচ্ছে না। যাগে, যাই হোক না কেন, আমি তোমার কথায় খুশি হয়েছি। বলো, কি চাই তোমার? অর্থ, জমি, নাকি অন্য কোনো পুরস্কার, কোনো মনোরঞ্জন? আশেপাশের সমস্ত গ্রামের মধ্যে বিখ্যাত আর সুন্দরী গায়িকা সুবর্ণা চৌধুরীর প্রোগ্রামের ব্যবস্থাও করতে পারি আপনার জন্য। জমিদারের কথা শুনে ওই মৌলবী নর্তকী নিন্দে করতে থাকে যে সে এমন কি সুন্দরী, আর বলে আপনার মতো জমিদারের সুবর্ণা চৌধুরীর বদলে পরীদের দর্শন করা উচিত। পরীদের নাম শুনে সবাই অবাক হয়ে যায় যে পরীরা কি সত্যিই আছে। এই শুনে মৌলবী তাদের বলে যে সে তার সাধনার মাধ্যমে সাক্ষাৎ তাদের দর্শন করেছে, আর উনি যদি চান তাহলে ওনাকেও তাদের দর্শন করাতে পারেন। এই শুনে সবাই খুশি হয়ে যায়, আর মৌলবীর কথা মতো সবাই জমিদারের খোলা ছাদের ওপর পরীদের দেখার উদ্দেশ্যে চলে আসে। মৌলবী কিছু মন্ত্র পড়ে হাওয়াতে ফু দিল। তখন চারদিক ধোঁয়ায় ভরে গেল এবং ধোঁয়া সরে গেলে সবাই দেখতে পেল দূরের একটা জঙ্গলে ৩-৪ জন পরী উড়ে বেড়াচ্ছে, যাদের সাদা ডানাগুলো চকচক করছে। আরে, এ তো দেখছি সত্যিই পড়ে উঠছে। আমার তো নিজের চোখকে বিশ্বাসই হচ্ছে না। আমারও বিশ্বাস হচ্ছে না জমিদার বাবু। ছোটবেলায় যাদের গল্প শুনতাম সেই পরীদের চোখের সামনে দেখতেও পাচ্ছি। কোনোদিনও ভাবিনি এটা। ঠিক তাই, যেরকম পড়েছিলাম, শুনেছিলাম, একদম সেই রকমই সুন্দর এই পরীরা। মৌলভী সাহেব, আপনার এই সাধনার প্রশংসা তো করতেই হচ্ছে। আরো প্রশংসা করব যদি আপনি ওদের মধ্যে থেকে অন্ততপক্ষে একজনকেও এখানে ডেকে আনতে পারেন। ডাকতে তো পারি, কিন্তু দেখছেন তো কিরকম ঝলমল করছে। ওদের মধ্যে এত তেজ থাকে যে কাছে এলে ওদের দিকে তাকানোই যায় না। আপনার সঙ্গে সঙ্গে বাকিদেরও চোখ ঝলসে যাবে। এই শুনে জমিদারের আনন্দের সীমা রইল না, আর রাতে জমিদার চুপি চুপি পা টিপে টিপে তার বাড়ির পেছন দিকে চলে গেল, যেখানে মৌলবী তার জন্য অপেক্ষা করছিল। বাহ মৌলভী সাহেব, বাহ! মানতেই হচ্ছে আপনার ক্ষমতা। আজ তো আপনি একটার পর একটা চমৎকার করে দেখাচ্ছেন। পুতুলকে দিয়ে কথা বলালেন, ছোটবেলা থেকে কত গল্প শুনেছি। একবার এক পরী এলো আর এক অসুস্থ রাজকুমারের কপালে হাত ছোঁয়ালো, তাতেই সেই রাজকুমার সুস্থ হয়ে গেল। আরো একটা গল্প শুনেছি, একটা পরী এসে রাজাকে বলল, শয়তানের হাত থেকে আমায় বাঁচান। রাজা তাকে বাঁচালো, আর পরী সেই রাজাকে বিয়ে করে নিল। আপনার এই সরলতা আর বিশ্বাসী আপনাকে আশেপাশের সমস্ত গ্রামের জমিদারদের থেকে অনেক মহান বানিয়েছে। চলুন
আপনাকে শুধু পরীদের সঙ্গে দেখা করানো নয়, বরং তাদের সঙ্গে কথাও বলিয়ে দেব। সত্যি? এখনো পর্যন্ত কোনো মিথ্যে বলেছি আপনাকে? কিন্তু আপনি তো বলেছিলেন এই পরীদের এত তেজ থাকে যে চোখ একেবারে ঝলসে যাবে। সেটা আপনার জন্য নয়, আপনার সঙ্গে থাকা অন্যদের জন্য। আমি তো আর সবাইকে পরীদের সঙ্গে দেখা করাতে পারি না। বরং আমি তো বলছি, আপনি যদি পরীর সঙ্গে কথা বলে তাকে প্রভাবিত করতে পারেন, তাহলে তাকে এনে নিজের বাড়িতেই রেখে দেবেন। আমার বাড়িতে পরী? এও কি সম্ভব? সব জমিদারের থেকে সেরা। আপনার বাড়িতে অন্যান্য জমিদারের থেকে আলাদা কিছু তো অবশ্যই থাকা উচিত, তাই না? তাহলে বলুন মৌলভী সাহেব, কবে আমি তাদের সঙ্গে দেখা করতে পারবো? আপনি যদি চান তবে আজ রাতেই। আজ রাতেই? তার মানে এখনই? এখন না জমিদার বাবু, মাঝ রাতে, যখন আপনার সঙ্গী সাথীরা সবাই ঘুমিয়ে পড়বে, তখন আপনি চুপচাপ বাড়ির পিছনে চলে আসবেন। আমি পরীদের সেখানেই ডেকে আনবো। আর যদি পরীরা খুশি হয়ে আপনার সঙ্গে আপনার বাড়িতে চলে আসে, তাহলে ভাবুন সকালে আশেপাশে সব গ্রামে কিরকম হইচই পড়বে। মৌলভী সাহেব, মৌলভী সাহেব, আপনি কোথায়? আমি এসে গেছি। আপনি কোথায়? আর পরীরাই বা কোথায়? কারা তোমরা? ওরা আপনাকে স্বর্গে পাঠাতে এসেছে জমিদার বাবু। স্বর্গে? হ্যাঁ, পরীরা তো স্বর্গেই থাকে, তাই না? তোমরা কি দেখছো? পাঠাও জমিদার বাবুকে স্বর্গে। না, না। আরে, এ তো আমার গ্রামবাসীরা। ধরো এদের সবাইকে, আর সব থেকে প্রথমে এই মৌলবী জাদুকরকে। মৌলভী জাদুকর? এইসব কি বলছো রামনাথ? জমিদার বাবু, আপনি যাকে এতদিন ধরে সৎ মৌলবী সাহেব ভাবতেন, সে কিন্তু আসলে নিজের জাদু দেখিয়ে মানুষকে অন্ধবিশ্বাসে ফেলে ঠকিয়ে দেয়। জাদুকর? হ্যাঁ, এর ভণ্ডামির জন্যই পুতুলটাকে কথা বলতে দেখেছেন। কিন্তু ওই পরীরা, তাদের তো আপনারাও উড়তে দেখেছিলেন। হ্যাঁ জমিদার বাবু, আপনি তো এক্ষুনি দেখতে পেলেন এই দস্যুদের হাত থেকে কেমন ভাবে তলোয়ার উধাও হয়ে গেল। কিভাবে অদৃশ্য হলো তা তো জানি না, শুধু হাওয়ায় তলোয়ারগুলোকে অদৃশ্য হতে দেখলাম। জমিদার বাবু, হাওয়ায় যে তলোয়ারগুলো উধাও হয়ে গেল সেটা এর জন্য দেখা গেল কারণ সেগুলো সাদা ছিল, কিন্তু আমরা সেগুলো এই কালো দড়ি দিয়ে বেঁধে টেনে উধাও করে দিয়েছিলাম। দড়িটা কালো হওয়ার কারণে আপনি রাতের অন্ধকারে সেটা দেখতে পাননি। ঠিক সেইভাবেই আপনি রাতের অন্ধকারে দূরে উড়তে থাকা পরীদের দেখেছেন, কিন্তু পরীদের সাথে বাঁধা এই মোটা মোটা কালো দড়ি আপনি দেখতে পাননি, যার সাহায্যে ওর পাঠানো মেয়েরা ঝুলন্ত অবস্থায় এদিক থেকে ওদিকে উড়ে বেড়াচ্ছিল। আর আপনি আর আমরাও ভাবছিলাম যে সব পরীগুলো হাওয়ায় উড়ে বেড়াচ্ছে। কিন্তু উনি এরকম করলেন কেন? জমিদারের প্রশ্নের উত্তরে তার সেবক রামনাথ তাকে বলে যে আপনার জনপ্রিয়তা দেখে আশেপাশের গ্রামের সব জমিদাররা আপনাকে ঈর্ষা করে, তাই তারা সবাই মিলে এই জাদুকর মৌলবীর সাহায্যে একটা প্ল্যান তৈরি করে আপনাকে শেষ করে ফেলার। পরীদের দেখার লোভে হঠাৎই আমরা দূরের জঙ্গলে গিয়ে উপস্থিত হয়ে দেখতে পাই যে পরীদের পোশাক পরে দুটো মেয়ে কালো কালো মোটা দড়ি ধরে ঝুলে ঝুলে ওরার অভিনয় করছে। তাদের দেখে আর তাদের কথাবার্তা শুনে আমরা এই দড়ির মায়াজাল জানতে পারলাম যে আসল ঘটনাটা কি। তারপর আপনার প্রাণ বাঁচানোর আমরা এই প্ল্যানটা করলাম। তোমাকে অনেক অনেক ধন্যবাদ রামনাথ। এদিকে এই মৌলবী তো আমাকে পরী দেখানোর লোভে স্বর্গে প্রায় পাঠিয়েই দিয়েছিল।
এর জন্যই বলে জমিদার বাবু, কোন রকম চমৎকার জিনিস দেখার পর সেই মুহূর্তে উৎসাহ দেখানো উচিত নয়, তখন নিজের বুদ্ধিটাও কাজে লাগাতে হয়।